ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে। কিন্তু এখন আপনার কাছে জানতে চাই শেখ হাসিনা আসলে ভারতকে কি কি দিয়েছে? ধন্যবাদ। শেখ হাসিনা শুধু না, তার পিতা শেখ মুজিবুর রহমানও ভারতকে দিয়েছে, শুরু থেকেই তো দিচ্ছে। ভারতের প্রথম আকাঙ্ক্ষা ছিল যে পূর্ব পাকিস্তান যেন আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হয়, সেটা উনি দিয়েছেন, সহায়তা করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তারপর থেকে ক্রমাগতভাবে ভারতকে সব ধরনের সহায়তাই দিয়েছেন। তার বেশিরভাগই আমরা জানি না, এখন পর্যন্ত এগুলো ডিসক্লোজ করা হয় নাই, কিছু অংশ আমরা জানতে পেরেছি। যেমন ধরেন, প্রথম যে সুবিধাটা তারা দিয়েছেন সেটা হচ্ছে এ লট অফ ট্রানজিট অ্যান্ড করিডোর। 7,000 কোটি টাকা খরচ করে যেই ট্রানজিট সিস্টেম ক্রিয়েট করা হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত মাত্র সম্ভবত 36 লাখ টাকা আয় করা সম্ভব হয়েছে। একটা দেশ আরেকটা দেশের ভেতর দিয়ে ট্রানজিট করছে আর সেই দেশ আয় করছে মাত্র 36 লাখ টাকা। স্টেট লেভেলে এটা তো একটা ফান ছাড়া আর কিছু না। 2 নম্বর হচ্ছে যে কক্সবাজারে একটা সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন ছিল, সেই স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সহযোগিতা নেয়ার জন্য চুক্তি অলরেডি করা হয়ে গিয়েছিল এবং এই লাইন অলরেডি লে করা হয়ে গিয়েছিল। এখন গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এসে বিটিআরসি উপলব্ধি করলো যে এই ধরনের লাইন দেওয়ার নজির না ইন্টারন্যাশনালি, এবং যেই পদ্ধতিতে দেয়া হয়েছে এটা ন্যাক্কারজনক, গোলামির পর্যায়ে এটা দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে আপনার মংলা থেকে খুলনা রেলওয়ে লাইন, তারপর ফেনীতে যে ব্রিজ, তারপর আপনি নর্থ বেঙ্গলের ওদিকে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, মিরসরাইয়ের এই পাশে যে একটা ইপিজেড করে দেওয়া হয়েছে, সব কিছু ভারতকে সহায়তা দেওয়ার জন্য করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, এটা আপনি 2023 এবং 2024 সালের পরিসংখ্যান যদি দেখেন, 18 বিলিয়ন ইউএস ডলারের ব্যবসা হয়েছে। তার ভিতরে বাংলাদেশ শুধুমাত্র ব্যবসা করেছে 4 বিলিয়ন ইউএস ডলারের নিচে। তো একে তো হচ্ছে ভারতের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা হয়েছে, ভারতের পণ্য দিয়ে আমাদের বাজার সয়লাভ হয়ে গিয়েছে, এবং যখন আমরা তাদের পণ্য নিয়ে কোনো কথা বলার চেষ্টা করি তখন আমাদেরকে বাংলাদেশ এবং আজে বাজে কথা বলা হচ্ছে। সুতরাং অফকোর্স প্রকাশ্যে যা দিয়েছে, এছাড়াও অপ্রকাশ্যে তো অনেক কিছুই দিয়েছে। আমরা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের ব্যাপারে জানি, যেটা দিয়ে বাংলাদেশ আর্মিকে বাধ্য করা হয়েছে ভারতীয় সমরাস্ত্র কেনার জন্য। ভারত কবে থেকে সমরাস্ত্র উৎপাদনকারী দেশ হলো? আর ভারত যদি আমাদের এনিমি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কেন আমরা অস্ত্র কিনব? একটা দেশের প্রায় 2 লাখ সেনাবাহিনী আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে স্ট্র্যাটেজিক্যালি সেই দেশ বিশ্বাস করে যে কখনো না কখনো সেই দেশকে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে যেতে হবে। বাংলাদেশের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের সাথে আমাদের বর্ডার হচ্ছে 4156 কিলোমিটার। এত লম্বা বর্ডার পৃথিবীতে খুব কম আছে, এবং টু বি প্রিসাইজ পৃথিবীর 5ম বৃহত্তর বর্ডার তাদের সাথে আমাদের। সুতরাং যদি কখনো আমাদের যুদ্ধ লাগেই তাহলে তাদের এগেনস্টে যুদ্ধ করতে হবে। এই বাস্তবতার প্রেক্ষিতেই তো এত বড় আর্মি আমাদের গড়ে তোলা হয়েছে। তাহলে সেই আর্মির অস্ত্র কেন পোটেনশিয়াল এনিমির কাছ থেকে কিনতে হবে? এটা তো কখনো কোথাও হয় না। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, আসলেই শেখ হাসিনা দম্ভ ভরে যে কথাটি বলেছেন যে ভারতকে যা দিয়েছে তা আসলে ভারত ভুলতে পারবে না, সত্যিই তো ভারত ভুলতে পারছে না। আজকে আপনি দেখেন, ভারত কি জবাব দিতে পারবে যে কেন শেখ হাসিনা তাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কান্ট্রি টু কান্ট্রি টাইজ হয়, পিপল টু পিপল টাইজ হয়। একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সুনির্দিষ্ট একজন লিডারের জন্য এত উতলা কেন? ভারত কেন জবাব দিতে পারতেছে না যে কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না, যখন অলরেডি 2টা ইন্টারপোলের রেড অ্যালার্ট লাগু আছে, বাংলাদেশ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য, এবং সে কিন্তু অভিযুক্ত আসামি। তাহলে 2013 সালের যে চুক্তি করা হয়েছিল অপরাধী বিনিময়ের, সেই চুক্তির প্রতি ভারত কেন সম্মান দেখাচ্ছে না শুধুমাত্র এক শেখ হাসিনার জন্য? এই প্রশ্নের জবাব তো ভারতের কাছে নেই। যদিও ভারতের কিছু দেশপ্রেমিক রাজনীতিবিদ অলরেডি কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে আসলে কি হাসিনা এতটাই গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো মূল্য পাচ্ছে না, কিন্তু হাসিনা এত বেশি মূল্যবান হয়ে উঠেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতের সেনাপ্রধান অত্যন্ত ফর্মাল একটি বক্তব্য দেওয়ার সময় বলেছে যে বাংলাদেশের সাথে তখনই তারা নেগোসিয়েশন শুরু করবে যখন নির্বাচিত সরকার আসবে। তাহলে এই বিপ্লবের মাধ্যমে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, এই সরকারকে তুচ্ছ চাচ্ছিল্য এবং উপেক্ষা করার এই দুঃসাহস আরেকটি দেশের সেনাপ্রধান, যার রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার নাই, সে কীভাবে করছে? কারণ এটা হচ্ছে ভারতের একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ। তারা মিডিয়ার মাধ্যমে করাচ্ছে, তারা বর্ডারের বিএসএফের মাধ্যমে করাচ্ছে, তাদের আর্মি চিফের মাধ্যমে করাচ্ছে, এবং এগুলো সব করানো হচ্ছে ওই যে শেখ হাসিনা তাদেরকে যা দিয়েছে তার প্রতিদান স্বরূপ।
কৃতজ্ঞতা স্বরূপ। ট্রানজিট নিয়ে কথা বলছেন, এটাকে আরেকটু বিস্তারিত বলবেন যে ট্রানজিট আসলে কোথায় কিভাবে নিয়েছে? ট্রানজিটের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আগে বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা এখন একটা ওয়ার্ডের সাথে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক, সো এটা হচ্ছে বেসিক্যালি শিলিগুড়ি করিডর। সো শিলিগুড়ি করিডরের উপরেই আছে হচ্ছে তিব্বত। তিব্বতের উপরে কিন্তু চায়নার প্রচণ্ড রকম প্রভাব এখন বিদ্যমান, এবং তিব্বতে চাইনিজ বেইজ অলরেডি হতে শুরু করেছে, মিলিটারি বেইজ। এখন আমরা সেভেন সিস্টার নামে নর্থ ইস্টার্ন যে কয়েকটা ভারতীয় প্রদেশ আছে, 7টা প্রদেশ, এই 7টা প্রদেশের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের একমাত্র স্থল মাধ্যম হচ্ছে ওই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। এখন এটা কোনো কোনো ক্ষেত্রে 13 কিলোমিটার থেকে 17 কিলোমিটার পর্যন্ত চওড়া একটা জায়গা। 1962 সালে যখন চীন ভারতকে আক্রমণ করে, তখন কিন্তু অরুণাচল প্রদেশের একটা বড় অংশ চীন দখল করে নেয়। 30 অক্টোবর 1962 তারা আক্রমণ শুরু করে, এবং 30 নভেম্বর 1962 পাক্কা 1 মাস তারা কিন্তু ইন্ডিয়ান যে আর্মি আছে তাকে ওখানে পরাস্ত করে, এবং 1 মাস পর ইন্ডিয়া যখন টোটাল মানে সারেন্ডার করে ফেলে তাদের কাছে, তখন ইউনিলেটারালি চায়না সিজফায়ার ডিক্লেয়ার করে। এই যে সিজফায়ারটা ডিক্লেয়ার করলো, এই ডিক্লেয়ার করার পর ইন্ডিয়া আরও ভালোভাবে বুঝতে পারলো যে শুধুমাত্র চিকেন নেকের যে শিলিগুড়ি করিডোর আছে তার উপরে ভরসা করে তাদের পক্ষে সেভেন সিস্টার্সের সাথে একটি শক্তিশালী সম্পর্ক রাখা অত্যন্ত দুরূহ হয়ে যাবে। একই সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেভেন সিস্টার্সে কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অত্যন্ত পুরাতন। ইভেন বাংলাদেশে যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, তার চেয়েও পুরাতন কিন্তু আসামের স্বাধীনতা আন্দোলন। সুতরাং এই জাতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যে আছে, এই আন্দোলনগুলোকে আটকানোর জন্য, সাপ্রেস করার জন্য ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডোরের উপরে তাদের প্রায়োরিটি বুঝতে শুরু করলো। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর যেহেতু করা যাচ্ছিল না, তারা শুরু থেকেই চাচ্ছিল যে বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে সরাসরি সেভেন সিস্টার্সে যোগাযোগ করা যায়। কারণ কোনো কারণে যদি তিব্বতের মধ্য দিয়ে এসে চায়না শিলিগুড়ি করিডোরকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ রুট থাকবে হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশের ভেতর দিয়ে রুট নেওয়া যাবে দুইভাবে, একটা হচ্ছে স্থল পথে আর হচ্ছে নৌপথে। নৌপথে তারা এই যে রুটটা, ট্রানজিটটা নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু খুব চেষ্টা করেছে আমাদের যে মংলা এবং আমাদের চালনা যে ইয়ে আছে, নৌবন্দর আছে, সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের পরিচালনার দায়িত্ব তারা প্রায় নিয়ে ফেলেছিল। সুতরাং এটা যদি তারা নিয়ে যেতে পারতো, তাহলে তাদের সুবিধা হতো যে তাদের পণ্য পরিবহন সহ যে কোনো ধরনের সামরিক সহায়তার জন্য এই রাস্তাটা তারা ইউজ করতে পারতো। আরেকটা, অলরেডি তো বাংলাদেশের সাথে ট্রেন সংযোগ আছেই। সো এই রেল সংযোগ যেটা আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজের সাথে কিন্তু অ্যাডিশনালি মেইন ডিজাইনের বাইরে এসে রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছে। এই অ্যাডভান্টেজটা শুধুমাত্র ইন্ডিয়াকে দেওয়ার জন্য করা হয়েছে। সুতরাং এই যে রেল ট্রানজিট, দেন অন্যান্য যে নৌপথে যে ট্রানজিটগুলো আছে, এইগুলো হচ্ছে ভিজিবল হতে শুরু করেছিল আস্তে আস্তে। আজকে মিরেশ্বরের ওখানে যখন ইন্ডিয়া রিপ্রেজেন্টটা চালু হতো, তখন সত্যিকার অর্থে আমাদের চিকেন নেক যেটা ফেনী, অত্যন্ত ঝুঁকিতে পড়ে যেত। সো এই ধরনের অসংখ্য দৃশ্যমান এবং অদৃশ্য ট্রানজিট, তার মাধ্যমে আসলে তারা চাচ্ছিল যে বাংলাদেশ হবে হচ্ছে ইন্ডিয়ার ট্রানজিট পয়েন্ট, করিডোর পয়েন্ট, অনলি দ্য স্টেশন থ্রু হুইচ তারা নর্থ থেকে সাউথে যাওয়া আসা করবে। তার মানে শেখ হাসিনা তাদের জন্য সবচেয়ে ভালো অপশন ছিল। ঐতিহাসিকভাবে তো তাই। এই যে বর্ডারে যে এখন যে উত্তেজনা, বা বর্ডারে তারা গুলি করে মারছে ভারতীয় সীমান্ত বাহিনীর, এর আগেও তো বিভিন্ন সময় মেরেছে, কিন্তু ইদানিং কিন্তু যে ফেনোমেননটা দেখেন, সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন। একই সাথে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, এবং বলেছে যে আগে যে টোনে কথা হতো এখন সেই টোনে কথা হবে না। এই জায়গাটা কি পার্থক্য দেখেন? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার, আমি এর আগেও বলেছি, 4156 কিলোমিটার দীর্ঘ, যা পৃথিবীর 5ম দীর্ঘতম বর্ডার। একই সাথে আপনি বিএসএফের কথা যদি বলেন, বিএসএফ পৃথিবীর বেশ পুরাতন একটি বর্ডার সিকিউরিটি ফোর্স। স্পেশালি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ফোর্সটা ক্রিয়েটেড হয়। বর্তমানে পৃথিবীতে আপনি যদি গুগল করেন, তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফ, অ্যান্ড স্পেসিফিক্যালি বিএসএফ ইন বাংলাদেশ বর্ডার।
আপনি যদি এই মুহূর্তে সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম সীমান্ত কাদের, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের। বাংলাদেশ তো মারে না। 2000 সাল থেকে এখন পর্যন্ত যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, 1000-এর বেশি লোক সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করেছে শুধুমাত্র সীমান্ত ক্রস করার জন্য। সীমান্ত ক্রস করার জন্য পৃথিবীর আর কোনো সীমান্তে এভাবে গুলি করে মারা হয় না। আপনি ধরতে পারেন, আইনের হাতে তুলে দিতে পারেন, বাট আপনি যখনই গুলি করে মেরে ফেলেন তখন আসলে আপনি বিচারও করে ফেললেন, শাস্তিও দিয়ে ফেললেন। এইটা কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সেসের হাতে এই অধিকার কোনো রাষ্ট্র দেয়নি। আন্তর্জাতিক যে সমঝোতা আছে সেখানেও এটা নাই। গত 15 বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে 2020 সালে এক বছরে 45 জনের বেশি সীমান্তে মারা গিয়েছে। আমরা কয়টা প্রতিবাদ শুনতে পেরেছি তখন? সুতরাং ওই যে আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে, আমাদের সরকার তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। তাদের স্বার্থ কীভাবে রক্ষা করেছে? সীমান্তে তারা যখনই মানুষ মেরেছে তখন কিন্তু কূটনৈতিকভাবে অত্যন্ত কড়া প্রতিবাদ করার কথা। কিভাবে প্রতিবাদ করার কথা তার কিছু উদাহরণ কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তার কোনোটাই কি আমরা দেখেছি বিগত সরকারের আমলে? আমরা দেখিনি। সুতরাং এই যে সীমান্তে ভারতের যে হেজিমনি এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস, এটা কিন্তু আপনি চীন সীমান্তের সাথে ভারতের দেখতে পাবেন না। আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের দুটো মাত্র কান্ট্রির সাথে সীমান্ত আছে। আমাদের বার্মার সাথে খুব সামান্য প্রায় 300 কিলোমিটারের মতো একটা সীমান্ত আছে, আর বাকি পুরা সীমান্তটাই হচ্ছে ইন্ডিয়ার সাথে। বাট ইন্ডিয়ার কিন্তু শুধু বাংলাদেশের সাথে সীমান্ত নেই, তার পাকিস্তানের সাথে আছে, চায়নার সাথে আছে, অন্যান্য কান্ট্রির সাথে আছে। লক্ষ্য করলে দেখবেন চায়নার সাথে তাদের যে সীমান্ত আছে, ওই সীমান্তে স্পেশালি কাশ্মীরের যে অংশটা আছে ওখানে কিন্তু তারা অস্ত্রই ক্যারি করে না। দুই দেশ চুক্তি করে নিয়েছে যে অস্ত্র ছাড়া সীমান্তে তারা টহল দিবে। এই জন্য প্রায়ই শুনবেন ওখানে হাতাহাতি হয়, কিন্তু সীমান্তে গুলি করে মেরে ফেলে না। এখন আপনি কল্পনা করে দেখেন, চায়নার সীমান্তে অথবা পাকিস্তানের সাথে যে সীমান্ত আছে সেই সীমান্তে 500 জন লোক গুলি করে মেরে ফেলবে 10 বছরে, তাহলে তো নিউক্লিয়ার যুদ্ধ লেগে যেত। সম্ভব না। সমস্যাটা হয়েছে যে 1947-48 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে তারা আজাদ কাশ্মীর হারিয়েছে। 1962 সালের যুদ্ধে চীনের কাছে তারা হারিয়েছে আকসাই চীন এবং অরুণাচলের একটা বড় অংশ। এই যে সীমান্তে বারবার পরাস্ত হওয়া এবং সীমান্তে বারবার জমি হারানো, ভূমি হারানো, এই যে কষ্ট, এই কষ্ট থেকে ভারতের এই বিএসএফ বাহিনীটা স্যাডিস্ট হয়ে উঠেছে এবং এই স্যাডিস্টিক আচরণের একটা অংশ তারা দেখায় হচ্ছে বাংলাদেশের সীমান্তে এসে, কারণ ওখানে পারে না। সো এখানে এসে তারা নিজের বীর বৈভব খুঁজে বের হেডম দেখানোর চেষ্টা করে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভারত এমন কোনো কান্ট্রি না যেখানে আমাকে মাইগ্রেট করতে হবে। ইটস নট মেক্সিকো এবং ইউএসএর সীমান্ত যে মেক্সিকো থেকে আমি মাইগ্রেট করে ইউএসএতে যাচ্ছি। ভারত এখনও সেই দেশ না। তাহলে ভারতে কারা যায় বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে একদল লোক যায় চিকিৎসার জন্য, একদল লোক যায় ট্যুরিজমের জন্য, আর কিছু লোকজন যায় হচ্ছে পূজার সময় কেনাকাটা করার জন্য। এর বাইরে ভারতে যারা যায় অথবা আসে তার কিছু অংশ আছে চোরাকারবারি। এরা কি চোরাকারবারি করে? ফ্যান্সি ডিল। ফ্যান্সি ডিল কে বানায়? আমাদের দেশে তো ফ্যান্সি ডিল ফ্যাক্টরি নাই। ফ্যান্সি ডিল ইয়াবার ফ্যাক্টরি তারা বানিয়ে রেখেছে সীমান্ত জুড়ে। সুতরাং এই সমস্যাটা তারা সমাধান চাইলেই করতে পারে। সেটা না করে তারা এটা জিয়ে রেখেছে, কারণ তারা এই হেজিমনিটা এখানে দেখাতে চায় সবসময়। সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া তারা দিচ্ছে। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে অনলি 800 কিলোমিটার বাকি আছে, বাকি পুরোটাই তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। সুতরাং তারা মুখে আমাদের সাথে যতই মানে বন্ধুত্বের কথা বলুক আর আলগা মোমেন্ট যতই বলুক যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাস্তবতা কি বলে? আপনি আপনার বন্ধুর সাথে কি কাঁটাতারের বেড়া দেবেন সীমান্তে? সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত তার সীমান্তের মাধ্যমে আসলে ক্রমাগত আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমি তোমার মধ্য দিয়ে ট্রানজিট নিব, আমি তোমার 54টা নদীর ভেতরে প্রত্যেকটা নদীতে আমি 5000-এর বেশি বাঁধ দিব, দিয়ে তোমার পুরো দেশকে আমি মরুভূমি বানিয়ে ফেলবো এবং কাঁটাতারের বেড়া দিয়ে আমি মজা নিব, যেন তুমি একসময় বাধ্য হয়ে বলো যে টেক মি উইথ ইউ। বাঙালি তো ওই কথা বলবে না কখনো।